চৈত্রের বিদায়ী সূর্যে নতুন বছরের আগমনী বার্তা। মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন। সার্বজনীন উৎসবে মেতে ওঠার অপেক্ষা। শিল্প নষ্ট করে সংস্কৃতির অগ্রযাত্রা থামানো যাবে না, চট্টগ্রাম চারুকলার শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠ। রংতুলির আঁচড়ে আবারও ফুটে উঠেছে সেই দেয়ালচিত্র। হাতিরঝিলে গীতিময় ঝর্ণা ও মুক্ত মঞ্চের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, দেশবাসীর জন্য নববর্ষের উপহার। প্রথমবারের মতো এনবিআরের হালখাতা উৎসবে করদাতাদের ব্যাপক সাড়া। আদায় হল 500 কোটি টাকার বেশি রাজস্ব। এবং দুর্নীতির 2 মামলায় বিচারকের বিষয়ে বেগম জিয়ার আইনজীবীদের আপত্তি। নাকচ করে উচ্চ আদালতের সিদ্ধান্ত আনার নির্দেশ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। রাত পোহালে আরেকটি নতুন বছর, বাংলা 1424 বঙ্গাব্দ। বৈশাখকে আবাহনে পুরোপুরি প্রস্তুত রমনা বটমূল। মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতিও শেষ পর্যায়ে। আয়োজকরা জানালেন, সাম্প্রদায়িক অপশক্তি কখনোই বাধা হতে পারবে না বর্ষবরণে। সোহেল কোরেশির ক্যামেরায় বৈশাখী আয়োজনের প্রস্তুতির সব শেষ খবর জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। পশ্চিমের আকাশে চৈত্রের শেষ সূর্য। পুরনো বছর 1423 বঙ্গাব্দকে নিয়ে হারিয়ে যাওয়া মহাকালের গর্ভে রাতের আঁধার শেষে সূর্যোদয়ে শুরু হবে নতুন বছর 1424। এ যেন পুরনো বছরের বিদায়ের সুরে নতুন বছরের আগমনী তান। আবহমান কাল ধরে নববর্ষ বরণ এখন বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরের শুরুর সকালে ছায়ানটের উদ্যোগে রমনার বটমূলে গানে গানে আবাহন করা হবে বৈশাখকে। বিরামহীন অনুশীলনে মুখরিত রমনার বটমূল। 50 বছরে পা রাখছে রমনার বটমূলে ছায়ানটের আয়োজন। উপলব্ধিটা তাই অন্যরকম। এটা তো একটা প্রাপ্তি যে 50 বছর আমরা করতে পেরেছি। এই উৎসব এখন জাতীয় উৎসবের পর্যায়ে চলে গেছে। এদিকে বর্ষবরণের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি সম্পন্ন হয়েছে চারুকলা অনুষদে। রং বেরঙের লোকজ ঐতিহ্য নিয়ে পুরোপুরি প্রস্তুত আয়োজকরা। প্রতি বছরই মঙ্গল শোভাযাত্রাটা পালন করে থাকি হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়। এবার আমাদের স্ট্রাকচারটা একটু বেশি, কিন্তু আজ রাতের মধ্যে আমরা কাজ শেষ করতে পারবো। তারা জানান, বর্ষবরণে বাধা হবে না সাম্প্রদায়িক অপশক্তি। এছাড়া ইউনেস্কো থেকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় শোভাযাত্রার এবারের প্রেক্ষাপট একটু গর্বেরও। ঐতিহ্যের এ যাত্রায় অংশ নিতে রয়েছে কিছু নির্দেশনাও। যত বাধা বা যত ভয় হুমকি আসুক না কেন, আমরা সেটাকে জয় করতে পারবো। দেশে দুর্ভিক্ষ নাই, কিন্তু রুচির দুর্ভিক্ষ আছে। সেই রুচির দুর্ভিক্ষকে কিছুটা লাঘব করতেছে এই মঙ্গল শোভাযাত্রায়। যারা শোভাযাত্রায় ঢুকতে চান, অংশ নিতে চান, তারা 9টার মধ্যে শোভাযাত্রার জন্য নির্ধারিত জায়গায় ঢুকে পড়বেন। আমাদের এই চারুকলার সামনে থেকে বেরোয় রূপসী বাংলা হোটেল, ওই জায়গাটা দিয়ে ঘুরে এসে টিএসসির মোড় পর্যন্ত যায় এবং টিএসসির ওখান থেকে ঘুরে আবার চারুকলার সামনে চলে আসে। পুরনো বছরের দুঃখ, জড়া, ক্লান্তি, গ্লানি সবকিছু ভুলিয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই করার সাহস যোগায় বৈশাখ। সকল সংকটকে পাশ কাটিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখানো বৈশাখ এখন বাঙালির দোরগোড়ায়। রাত পোহালেই পহেলা বৈশাখের উৎসবে মাতবে পুরো বাঙালি। সার্বজনীন এই উৎসবের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা শুরু হবে এই চারুকলা অনুষদ থেকেই, যার এবারের প্রতিপাদ্য আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। বাংলা নববর্ষকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনের নষ্ট করে দেওয়া দেয়ালচিত্র নতুন উদ্যমে এঁকেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে রঙের কাজ শুরু করেন শিক্ষার্থীরা। যে কোনো অবস্থায় মঙ্গল শোভাযাত্রা সফল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। শফিকুল আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিবাদের ভাষা রং, অন্যায় ক্লেশ অন্ধকার নির্মূলের হাতিয়ার রং। তাই তো নতুন উদ্যমে দ্বিগুণ উৎসাহে চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তদের পোড়া মোবিল দিয়ে নষ্ট করে দেয়া দেয়ালচিত্র ফুটিয়ে তোলার কাজ। ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শুরু হয় এই কর্মযজ্ঞ। উদ্দেশ্য একটাই, দুর্বৃত্তদের নষ্ট করে দেয়া দেয়ালচিত্র আরো বড় পরিসরে ফুটিয়ে তোলা, মহা আড়ম্বরে উদযাপন করা নববর্ষ। এটা যারা করেছে তারা অবশ্যই
বাংলাদেশের উপরে আঘাত এনেছে, বাংলা সংস্কৃতির উপরে আঘাত এনেছে। আমরা কেউ কাজ থেমে রাখিনি, আমরা আমাদের মতো এবং আমাদের সমস্ত শক্তি সমস্ত সবকিছু দিয়ে আমরা আমাদের কাজটা আবার চালিয়ে যাচ্ছি। এই সময় দমিয়ে থাকার আসলে কোনো মানে হয় না, কারণ আমাদের জেনারেশন আসলে দমিয়ে থাকার মতো না। আমাদের কাজ থামবে না, বরঞ্চ আরো বেশি করে বেড়ে গেছে। কালকে উৎসব দিয়ে আমরা তা প্রমাণ করে ছাড়ব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন মাহমুদ চৌধুরী সকালে নষ্ট দেয়ালচিত্র ঘুরে দেখেন। দেয়ালচিত্র নষ্ট করে সংস্কৃতির অগ্রযাত্রার পথ রোধ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। মোবিল মেরে কালি মেরে আমাদের যে উৎসাহ অনুপ্রেরণার যে শানিত যে চেতনা, সেই চেতনা ন্যূনতম তারা আমাদের বিচ্যুতি ঘটাতে পারবে না। আমাদের পুরো জাতি আমরা আমাদের একসাথে রয়েছে। দেয়ালচিত্র ছাড়াও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে ব্যস্ত শিক্ষার্থীরা। তাদের নতুন উদ্যমে কাজ শুরুকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। আমাদের বাংলাদেশের বাঙালি সংস্কৃতি এটাকে কখনো দমিয়ে রাখতে পারবে না। যদি এটা যারা করেছে এটা মনে হয় কাপুরুষিত কাজ করেছে। আমাদের শক্তি হচ্ছে রং আর তুলি, ওই রং তুলি দিয়েই আমরা আমাদের প্রতিবাদটা করছি। মঙ্গলবার রাত 12:30টার দিকে মোটরসাইকেলে করে অজ্ঞাত কয়েকজন যুবক চারুকলা ইনস্টিটিউটের সামনের দেয়ালচিত্র পোড়া মোবিল দিয়ে নষ্ট করে পালিয়ে যায়। সময় সংবাদ, চট্টগ্রাম। পহেলা বৈশাখে যেখানেই প্রয়োজন হবে সেখানেই তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রয়োজন ছাড়া বহন করা যাবে না কোনো ধরনের ব্যাগ। বৃহস্পতিবার বিকেলে রমনা বটমূলে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে ছিলেন পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এ সময় বটমূলে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মহড়ায় অংশ নেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন আমরা সেগুলোর ব্যবস্থা নিয়েছি। কোনো থ্রেডের আভাস ইঙ্গিত কিছুই আমাদের কাছে নেই। তা আমরা যেটুক করার যেটুক প্রয়োজন সেটুকু আমরা করছি। কালকেও পোশাকে এবং সাদা পোশাকে আমাদের নিরাপত্তা বাহিনী বলেন, গোয়েন্দা বাহিনী বলেন, সচল থাকবে, সক্রিয় থাকবে। যেখানে আমাদের প্রয়োজন হবে সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনী চেকিং করবে এবং সারা বাংলাদেশের এই চেকিং প্রক্রিয়া চলছে এবং চলতে থাকবে। কাঁধে ব্যাগ কিংবা হাতে করে ব্যাগ এগুলি নিয়ে বের হবেন না। পহেলা বৈশাখ উদযাপনের সঙ্গে ধর্মীয় কোনো বিষয় জড়িত নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সতর্ক করে বলেছেন, বাংলা নববর্ষের সঙ্গে ধর্মকে মিলিয়ে কেউ যেন সংঘাতের চেষ্টা না করে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর হাতিরঝিলে নান্দনিক অ্যাম্ফি থিয়েটার ও গীতিময় ঝর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। 2013 সালে রাজধানীতে গড়ে তোলা হাতিরঝিল প্রকল্প যোগাযোগ ব্যবস্থা আর ঢাকাবাসীর অবসরে সময় কাটানোর অন্যতম স্পট। এর নান্দনিকতা আরও একগুণ বাড়িয়ে দিতে প্রকল্পটিতে যোগ হল ডিম্বাকৃতির মুক্ত মঞ্চ বা অ্যাম্ফি থিয়েটার ও বর্ণিল আলোর গীতিময় ঝর্ণা বা মিউজিক্যাল ফাউন্টেন। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ এটি বাস্তবায়ন করেছে। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় এই মিউজিক্যাল ফাউন্টেইনে 488টি নজেলে 265 ফুট উপরে উঠবে ঝর্ণার পানি, আর লেজারের আলোয় তৈরি হবে বর্ণিল ছটা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে হাতিরঝিলে নতুন এই দুটি সংযোজন ভিডিও কনফারেন্স করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নববর্ষে নাগরিকদের জন্য এই উপহার। মঙ্গল শোভাযাত্রা এখন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। এখানেও কিন্তু কোনো ধর্মীয় বিষয় না, সারা বাংলাদেশে কিন্তু এই বৈশাখী মেলা এটা কিন্তু চলতো এবং মেলায় মানুষ যেত, একটু চিত্ত বিনোদনের সুযোগ পেত। কাজে আমি এটাই বলবো যে এটাকে কিন্তু কোনো ধর্মীয় অনুভূতির সাথে কোনো সংঘাতপূর্ণ নয় এবং সংঘাতের যেন কেউ চেষ্টা না করেন। প্রধানমন্ত্রী বলেন, আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি নাগরিকদের চিত্ত বিনোদনের ব্যবস্থা সৃষ্টিতেও মনোযোগী সরকার। জীবিকা নিয়ে সবসময় যাদেরকে চিন্তাযুক্ত থাকতে হচ্ছে, সংগ্রাম করে যেতে হচ্ছে, সেখানে তাদেরকে একটু জীবনটাকে একটু সহজ করার চেষ্টা আমরা করে যাচ্ছি। এরপর জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি করতে ময়মনসিংহ বিভাগের 4 জেলার বিভিন্ন স্তরের মানুষের সাথে ভিডিও কনফারেন্স করেন তিনি। আমরা এটাই চাই
যে এই ধরনের আত্মঘাতী পথ থেকে আমাদের ছেলেমেয়েরা ফিরে আসুক। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক থেকে দেশকে মুক্ত করবার জন্য আপনাদের সহযোগিতা চাই। ভিডিও কনফারেন্সে নেত্রকোনা সহ পার্শ্ববর্তী হাওড় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণের কিস্তি স্থগিত করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, স্বল্প আয়ের পরিবারের সন্তানদের বিনা বেতনে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতে নিউ ইয়র্কে নতুন আইন। লাভবান হবে প্রবাসী বাংলাদেশি সহ যুক্তরাষ্ট্রের 9.5 লাখ পরিবার। দুর্নীতির 2 মামলায় 2 বিচারকের প্রতি আপত্তি তুলে বৃহস্পতিবার আদালত পরিবর্তনের আবেদন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। তবে এই আপত্তিতে নিজেরা বিব্রত নয় জানিয়ে পরবর্তী ধার্য তারিখে উচ্চ আদালতের সিদ্ধান্ত আনার নির্দেশ দিয়েছেন উভয় বিচারক। জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিতে বৃহস্পতিবার সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিনের কার্যক্রমের শুরুতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারককে এ মামলার বিচার কাজ থেকে সরে দাঁড়ানোর মৌখিক আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। তারা বলেন, অনাস্থা আবেদনের প্রেক্ষিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে সরে আসা বিচারক দিয়ে চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার স্বস্তির নয়। পরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নতুন বিচারক কামরুল হাসান মোল্লাকে নিয়েও আপত্তি তোলেন তারা। এই বিচারক যেহেতু দুদকের কর্মকর্তা ছিলেন, সেহেতু তাকে দিয়ে দুদকের মামলার বিচার কাজও শোভনীয় নয় বলে মৌখিকভাবে জানান আইনজীবীরা। উভয় বিচারকই আসামি পক্ষকে উচ্চ আদালতের সিদ্ধান্ত আনার নির্দেশ দিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী তারিখ যথাক্রমে 27 এপ্রিল ও 18 মে ধার্য করেন। একই জাজের একটা কেস যেহেতু ট্রান্সফারের জন্য হাইকোর্ট অর্ডার দিয়েছে, কাজে সেই জাজ এই বর্তমান জিয়া চ্যারিটেবল ট্রাস্টের কেস করা আপনার জন্য সঠিক হবে না। যখন কেসটা হয় তখন আপনি ডিরেক্টর জেনারেল অব অ্যান্টি কারাপশন কমিশন ছিলেন, কাজে সেই সুবাদে যেটা ডিরেকশন দিয়েছেন সেই কেসে আপনি জজ হতে পারেন না। বেগম জিয়ার আইনজীবীরা তাদের করা আবেদনকে যৌক্তিক মনে করলেও তা মানতে নারাজ দুদকের আইনজীবীরা। তারা বলছেন, মামলার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই তৎপর বিবাদী পক্ষ। তারা বলেছেন মাননীয় জজ বাহাদুরকে যে আপনি নিজে কেন বিব্রত হলেন না, আর যেহেতু একটি মামলা আপনার আদালত থেকে আমরা অন্য আদালতে ট্রান্সফার করেছি, তো মাননীয় আদালত বলেছেন যে আমার তো বিব্রত হওয়ার কোনো সুযোগ নেই। আমি উচ্চতর আদালতের আদেশ মোতাবেক একটি মামলা পরিবর্তন করার জন্য অন্য আদালতে পাঠিয়ে দিয়েছি, আর একটা মামলায় আপনারা যদি আদেশ আনতে পারেন তাহলে আপনারা পরিবর্তন করে নিয়ে যাবেন। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি ও দারুসালাম থানায় বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতার 4 মামলার কার্যক্রম বৃহস্পতিবার স্থগিত করেছেন হাইকোর্ট। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া নাশকতার মোট 6টি মামলার কার্যক্রম স্থগিত করলেন আদালত। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। সেলিম ভাই, আজ আমার ছোট ভাইয়ের জন্য কবির একটা ভিসা দিয়েছে, কিন্তু ভিসাটা কোন এজেন্সিতে পাঠাই? এই নাও আলসারোয়ার ওভারসিজের কার্ড। আলসারোয়ার ওভারসিজ, লাইসেন্স নাম্বার 400, খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান। রতন সৌদি আরব থেকে তোর জন্য ভিসা পাঠাইছে। ঢাকায় গিয়া আল সারোয়ার ওভারসিজে ভিসাটা জমা দিয়ে আয়। আল সারোয়ার ওভারসিজ সরকার অনুমোদিত ট্রাভেল ও রিক্রুটিং এজেন্ট। সৌদি আরব, কুয়েত, দুবাই সহ বিশ্বের যে কোনো দেশের ভিসা প্রসেসিং ও টিকেটিং সহ যাবতীয় সেবা প্রদানে আল সারোয়ার ওভারসিজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমার ছোট ভাই মাসুম কোন এজেন্সির মাধ্যমে? আপনি তো আমাকে আল সারোয়ার ওভারসিজের কার্ড দিয়েছেন। আল সারোয়ার ওভারসিজের ভিসা পাঠিয়ে সেবা করার সুযোগ দিন। আল সারোয়ার ওভারসিজ, 53 পুরানা পল্টন, ঢাকা, বাংলাদেশ। উৎসবের সঙ্গী হবেন আপনারাও। দেখা হবে কুয়াকাটায় 17 এপ্রিল বিকেল 5টায়। সঙ্গে থাকুন সময়ের। দেখছেন প্রবাসের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। আওয়ামী লীগ ধর্মীয় ও সাম্প্রদায়িকতার রাজনীতি করে না উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হেফাজতের সঙ্গে আলোচনা হয়েছে, এটা কোনো আদর্শিক সমঝোতা নয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। ওবায়দুল কাদের অভিযোগ করেন, শেখ হাসিনার ভারত সফর নিয়ে খালেদা জিয়ার বক্তব্য বিকৃত, তথ্যে ভরপুর ও উস্কানিমূলক।
হেফাজত কি বললো বা তাদের সঙ্গে কোনো প্রকার আমাদের আদর্শিক সামঞ্জস্যের কোনো বিষয়ে আলোচনা করতে যায়নি। 14 লক্ষ ছাত্রছাত্রী এবং 70,000 কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে এবং এটা একটা বাস্তবতা, এদেরকে আমরা ইগনোর করতে পারি না। বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে পঠিত 5 পৃষ্ঠা লিখিত বক্তব্য ছিল মিথ্যাচার, অগ্রতা, অন্ধবিদ্বেষ ও বিকৃত তথ্যে ভরপুর। কূটনীতিতে ভারত বিজয়ী হয়েছে আর বাংলাদেশ হেরেছে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিস্তা নদীর আমরা ভেবেছিলাম চুক্তি হবে, চুক্তির ফলে আমাদের একটা সমাধান হবে এবং আমরা সেই নদীর কতটুকু পানি পাবো এই খরা মৌসুমে, শুষ্ক মৌসুমে সেটা নিশ্চয়তা পাবো। এটাই ছিল বিরাট আশা বাংলাদেশের মানুষের মনের। কোনো রকমের কোনো সমাধান আমরা এই সফরে পাই নাই। আমার মনে হয় কূটনীতিতে ভারতের বিজয় হয়েছে, কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ সরকার হেরে গেছে। প্রবাসের সময় আরো থাকছে নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে চৈত্র সংক্রান্তি উদযাপন, নতুন বছরের শুভ কামনায় নানা অনুষ্ঠান। দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করতে মস্কো ঢাকা একযোগে কাজ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাণিজ্য সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে রাশিয়া বাংলাদেশের মধ্যে আলোচনা হয়ে চলছে বলেও জানান মাহমুদ আলী। রাশিয়া থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। And Russia is regarded as invited the Russian side to come and invest there. The relation training and studies, these are also going. শিক্ষা, প্রশিক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে কাজ করছি আমরা। ঢাকা মস্কোর আন্তরিক প্রচেষ্টা দুই দেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। বাংলাদেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, সেখানে রাশিয়ার যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে। এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে রাশিয়া কাজ করতে পারে বলে মনে করি আমরা। Carrying on the cooperation between Bangladesh and Russia. এবার প্রবাসের খবর। শুক্রবার বাংলাদেশে বৈশাখ মাস শুরু হলেও পশ্চিমবঙ্গে পহেলা বৈশাখ শনিবার। এ উপলক্ষে শেষ মুহূর্তে কলকাতার বিভিন্ন বিপণী বিতানে চলছে চৈত্র সেল। বিশেষ মূল্য ছাড়ের এ সুযোগ নিতে কলকাতায় বাংলাদেশি ক্রেতারাও ভিড় জমিয়েছেন। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ধর্মতলার প্রাণকেন্দ্র নিউ মার্কেট, সদর স্ট্রিট, পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, চৌরঙ্গি লেনের দোকানগুলোতে ধুম পড়ে কেনাকাটার। নতুন বছরকে বরণ করে নিতে 2023 সালের শেষ সময়ে বিভিন্ন বিপণী বিতানগুলোতে চলে চৈত্র সেল। একটি কিনলে একটি ফ্রি কিংবা নামি দামি ব্র্যান্ডের পোশাকে দেওয়া হয় 30 থেকে 50% ছাড়। এমন সব অফার লুফে নিতে কলকাতার বিপণী বিতানগুলোতে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ভিড় করেন বাংলাদেশি ক্রেতারা। বাংলাদেশে ব্যবসা করি, এখানে আসলাম সামনে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু বাংলাদেশের জন্য, ফ্যামিলির জন্য শপিং করতে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে একটা তারা ছাড় দিয়েছে, ওইখানে আমরা একটা সুবিধা পেয়েছি। রিজনেবল প্রাইসের মধ্যে আমরা হাতের নাগালে পাচ্ছি। বাঙালি ব্যবসায়ীরা মূলত এ মাসে বছরের হিসাব মেলান স্টকও। তাই বছরের স্টক শেষ করতে গত কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গে চৈত্র মাসে বস্ত্র থেকে গৃহস্থলী সব ধরনের পণ্যের ওপর হরেক রকম ছাড় দিয়ে আসছেন তারা। এ সময় বিক্রিও ভালো হয় বলে জানান বিক্রেতারা। ট্রেন্ড যেরকম ফ্যান্সি একটু কাজ করা, কালার পেস্টেল কালার একটু বেশি চলে। যেরকম চৈত্র মাসে সেল মোটামুটি ঠিকই আছে। পয়লা বৈশাখের জন্য আমরা অনেকে বাঙালিরা বলে লাল সাদার মধ্যে লাল শাড়ি পরে, সালোয়ার স্যুট পরে, তো এটার মধ্যে আমরা খুব বিশেষ ধ্যান দিচ্ছি। বাংলাদেশের কাস্টমার আমাদের খুব আছে, মানে 90% বাংলাদেশি কাস্টমার। 90 দশক থেকে চৈত্র সেল জনপ্রিয় হতে শুরু করে কলকাতায়। প্রথমে সিটি অফ জয় দিয়ে শুরু হলেও এখন রাজ্যের 18 জেলায় ছড়িয়ে পড়েছে বিশেষ ছাড়ের বেচাকেনার এই মহোৎসব। ব্যবসায়ীদের দাবি শুধুমাত্র এই চৈত্র সেলে রাজ্য জুড়ে প্রায় 1000 কোটি টাকার বেচাকেনা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। লন্ডনের বাঙালি পাড়ায় মায়ের সামনেই বন্ধুদের ছুরিকাঘাতে প্রাণ গেল বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ সৈয়দ জামানুর ইসলামের। গত মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড ওয়েজার স্ট্রিটে এই মর্মান্তিক ঘটনার পর শোকে স্তব্ধ পুরো কমিউনিটি, সেই সঙ্গে শোকে মুহ্যমান পরিবার ও প্রতিবেশীরা।
এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত মঙ্গলবার কয়েকজন বন্ধুর ডাকে ঘর থেকে বের হতে চাইলে জামানুরকে বের হতে নিষেধ করেন তার মা, কিন্তু মায়ের নিষেধ অমান্য করে ঘর থেকে বের হতেই ছুরি নিয়ে জামানুরের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। এ দৃশ্য দেখে ওই তরুণের মা চিৎকার করতে থাকলে পালিয়ে যায় হামলাকারীরা। ততক্ষণে মায়ের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে জামানুর। ভয়াবহ এ ঘটনার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। ও সামনে আইসি আবার পরে দেখছি একটা গাড়ি খুব স্পিড দিয়ে গেছে গিয়া, তখন তার মা ও যে ছেলে মারা গেছে তার মা লইয়া কুরোল লইয়া খান্দিরা খালি বাঁচাও বাঁচাও, এখন কেউ নাই হেল্প করা। জামানুরের বাবা জানান হাতাহাতির এক পর্যায়ে জামানুরকে ছুরিকাঘাত করে তার বন্ধুরা, এমনকি পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসেও বাঁচাতে পারেননি তাকে। ও 2-3 গুলো লোকে মারি গেছে, তার 2-3 গুলো বলে মারি লিছে, হেও মারছে বাদে বলে দেখছে তার লগে পারেন না, বাদেও একফা বলে গাড়ির ভিতরে আছিল আর ফুরু লইয়া ছোট একটু সাইজে ছোট তার থেকে ও চাকু লইয়া তারে চাকু দাদে লেছে ও থলফেটর। দিনে দুপুরে বাঙালি কমিউনিটিতে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ভাবিয়ে তুলেছে টাওয়ার হ্যামলেটস কর্তৃপক্ষকেও। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার কথাও জানান টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিক্স। It is a very real issue. Young men carrying knives in Tower Hamlets. এটা সত্যি উদ্বেগজনক যে তরুণরা টাওয়ার হ্যামলেটস এলাকায় ছুরি নিয়ে চলাফেরা করছে এবং মানুষের উপর হামলা চালাচ্ছে। এ ধরনের অপরাধের বিষয়ে আমরা অবগত এবং পুলিশের সহযোগিতায় বিষয়টি গুরুত্ব সহকারে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। Violent crime, particularly involving gangs, particularly involving knives. এদিকে হত্যাকারীরাও বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসবাসী। সময় সংবাদ, লন্ডন। নিউ ইয়র্কে স্বল্প আয়ের পরিবারের সন্তানদের বিনা বেতনে উচ্চশিক্ষা নিশ্চিত করতে একটি বিলে সই করেছেন রাজ্যের গভর্নর এন্ড্রু কুমো ও সিনেটর হিলারি ক্লিন্টন। নিউ ইয়র্ক সিটির কুইন্সে বুধবার এক্সেলসিওর স্কলারশিপ নামের বিলটিতে সই করেন তারা। এর মাধ্যমে যে পরিবারের বার্ষিক আয় $1,25,000 মার্কিন ডলারের নিচে, সেই পরিবারের সন্তানদের অবৈতনিক উচ্চশিক্ষা নিশ্চিত হবে। এই আইনটি কার্যকর হলে লাভবান হবেন প্রবাসী বাংলাদেশি সহ যুক্তরাষ্ট্রের 9.5 লাখ পরিবার। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লাগোর্ডিয়া কলেজে দরিদ্র মধ্যবিত্ত পরিবারের সন্তানদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ নিশ্চিতে আইন প্রণয়নের অঙ্গীকারের মাত্র 3 মাসের মধ্যেই তা বাস্তবে রূপ দিলেন নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো। বুধবার সিনেটর কংগ্রেসম্যান নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই আইনের স্বাক্ষর করেন হিলারি ক্লিন্টন। নিউ ইয়র্ক রাজ্যে এই প্রথম কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে লেখাপড়া করার সুযোগ পেল শিক্ষার্থীরা। প্রবাসী বাংলাদেশি সহ বছরে $1,25,000 কম উপার্জনকারী প্রায় 9,40,000 পরিবার সরাসরি লাভবান হবেন। তবে আইনের শর্ত অনুযায়ী শিক্ষার্থীদের লেখাপড়া শেষ করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিউ ইয়র্কেই কাজ করতে হবে। আমরা সবাই ভবিষ্যতে বিশ্বাস করি। এই সুযোগের ফলে কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে শিক্ষার্থীরা বর্তমানকে বদলে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে বলে আমার ধারণা। অর্থাভাবে গরিব মধ্যবিত্ত শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে যাবে, এটা কিছুতেই মেনে নিতে পারি না আমরা। শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার এই সুযোগ মানুষে মানুষে মেলবন্ধন তৈরি হবে বলে মনে করেন হিলারি। যুক্তরাষ্ট্রের মূল্যবোধ দেয়াল নয়, মেলবন্ধন তৈরি করা। একমাত্র শিক্ষাই পারে সেই মেলবন্ধনের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অনন্য করে তুলতে। অনেক মেধাবী শিক্ষার্থীরা ও তাদের পরিবার এর ফলে লাভবান হবে। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী সহ স্বল্প আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য এটা অনেক বড় একটি সুযোগ বলে জানান লাগোর্ডিয়া কলেজ কর্তৃপক্ষ। এটা সত্যি অনেক ভালো একটা খবর। এর ফলে অনেক স্বল্প আয়ের পরিবারের শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের অনেক পছন্দ করি। এই আইনের ফলে তারা অনেক লাভবান হবেন। আমরা তাদের স্বাগত জানাই। এদিকে এ ধরনের সুযোগ পায় স্বস্তি বোধ করছে প্রবাসী বাঙালি শিক্ষার্থীরা। অর্থাভাবে শিক্ষা জীবন থেকে বন্ধ হয়ে যাবে অকালে ঝরে পড়া। বাঙালিদের আরো বেশি হেল্প করবে, কারণ হচ্ছে বেশিরভাগ বাঙালি আমরা মিডল ক্লাস এখানে, এবং যারা নিউলি ইমিগ্রেন্ট হয়ে আসছে তাদের জন্য আরো বেশি হেল্পফুল। আরো স্টুডেন্টস আছে তারা পয়সার লাগি যাইতে পারে না কলেজে, সো এটা আমরা লাগি সবার লাগি বালা। যেই ফ্যামিলি $125,000 or less বানায়, ওদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে, কলেজে যেতে পারবে। এটা আমাদের সবার জন্য অনেক, it's very big news, so I'm very happy. যে মানুষের ইনাফ টাকা নাই যে আমরা কলেজের জন্য পে করতে পারবো, এখন আমরা ফ্রি এর জন্য কলেজে যেতে পাচ্ছি। Community college, it is the best college for our country's people, our country's students.
নিউ ইয়র্কে প্রায় ৮০ লাখ কর্মসংস্থান খালি রয়েছে, যার ৯৫% পূরণে কলেজ ডিগ্রিধারী শিক্ষার্থী প্রয়োজন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ডের হালখাতা থেকে ৫৬৬ কোটি টাকা আদায় হয়েছে। বকেয়া রাজস্ব আদায়ে সারা দেশের ৪৯টি আয়কর, শুল্ক ও মূসক কমিশনের কার্যালয় এবং কয়েকটি সার্কেল অফিসে হালখাতা আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল থেকে করদাতারা কর পরিশোধ করতে যান বিভিন্ন কমিশনার কার্যালয় ও সার্কেল অফিসে। পে অর্ডারের চালান জমা দিয়ে বকেয়া কর পরিশোধ করেন তারা। অগ্রিম করও পরিশোধ করেছেন অনেকে। করদাতাদের ভীতি দূর করে বন্ধুত্বপূর্ণ পরিবেশ কর আদায়ের উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর। আজকে একটু অ্যাডভান্স জমা দেওয়ার কারণ এইটাই যে উৎসবমুখর পরিবেশে আমরা এটা দিতে পেরেছি। কর পরিশোধ করার জন্য কোনো রকম কোনো হ্যাসেল হয় নাই আমাদের। আমরা করদাতা হিসাবে আমরাও কর্তৃপক্ষের কাছে এই হালখাতাগুলোকে কিছু ছাড় দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের যে করদাতাদের কর পরিশোধের কালচারটাকে আরো বেশি সংহত করার জন্য এবং আরো বেশি রাজস্ব বান্ধব করার জন্য কিন্তু আমরা এই হালখাতা অনুষ্ঠানটা করছি। মামলা মোকদ্দমার মাধ্যমে যে দীর্ঘসূত্রিতা, সেখান থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি, এইটাই ছিল আলোচনার মূল বিষয়। এবং আমরা সমঝোতার মাধ্যমে এবং তাদের সাথে আলোচনা করে আজকে আমরা প্রায় 11 কোটি টাকা রাজস্ব তারা পরিশোধ করেছেন। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত পুরো দেশ। তাই বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভিড় করেন বিপুল সংখ্যক পর্যটক। তাদের কথা বিবেচনা করে বছরের প্রথম দিনটি রাঙাতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার বিকেল না হতেই বছরের শেষ সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য দেখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সবকটি পয়েন্টে ভিড় করেন হাজারো পর্যটক। পুরনো বছরের সব ব্যর্থতা, গ্লানি, অশান্তি এই সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নেবে, এমনটাই আশা তাদের। সেই সঙ্গে নতুন বছর শুরু হবে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমার ধারণা কক্সবাজারই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। বাংলাদেশের যে অপূর্ণতা, এগুলোকে ভুলে গিয়ে নতুনভাবে যাতে নতুন নববর্ষের সাথে উদযাপন করতে পারে, সেলিব্রেট করতে পারে, দেশকে ভালো একটা আপনার পর্যায়ে নিয়ে যেতে পারে সবাই ঐক্যবদ্ধভাবে, সেটাই হচ্ছে আমার প্রত্যাশা। সবসময় সময় হয়ে ওঠে না, এর জন্য এই টাইমে সময় পেলাম, তো ওয়াইফকে নিয়ে, বোনকে নিয়ে, ভাইকে নিয়ে ঘুরতে আসলাম কক্সবাজার। এই বছরটা তো দারুণ একটা বছর কেটেছে, আজকে শেষ দিন, এটাকে উদযাপন করছি। নতুন বছরে যাই যে জঙ্গিবাদ মুক্ত একটা দেশ, যে দেশে জঙ্গি বলে কোনো শব্দ থাকবে না। এদিকে পর্যটকদের জন্য নতুন সাজে সেজেছে সৈকতের শহর কক্সবাজারের হোটেলগুলো। পহেলা বৈশাখে পর্যটকদের আনন্দ দিতে থাকছে নানা আয়োজন। প্রায় প্রতিটি হোটেলেই বাঙালির যে উৎসব নববর্ষ বরণ, এটা যথাযথভাবে পালন করার জন্য সকল ধরনের প্রস্তুতি আমরা ইতিমধ্যে সম্পন্ন করে রেখেছি। যেই টুরিস্টরা আসবেন তারা কিন্তু আমাদের এই আয়োজন এবং আমাদের এই প্রস্তুতি, তারা এসে সুন্দর একটা এনভায়রনমেন্ট পাবে এবং তারা এনজয় করতে পারবেন আশা করছি। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নতুন করে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে দুটো বিশ ব্যাগ দেওয়া হয়েছে, তার মাধ্যমে আমরা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং আমরা 5টা মোটরসাইকেলের মাধ্যমে, একটা টাইগার পার্টি এবং আমাদের 2টা পিকআপের মাধ্যমে আমরা হোটেল মোটারজন এবং বিচ এলাকায় সার্বক্ষণিক 24 আওয়ার্স আমরা নিরাপত্তা প্রদান করছি। পহেলা বৈশাখে জেলা প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সময় সংবাদ, কক্সবাজার। চৈত্রের শেষ দিনে বিদায় নিল ঋতুরাজ বসন্ত। একই সঙ্গে নিয়ে এসেছে নতুন বঙ্গাব্দের সূচনা লগ্নের আগাম সুবাতাস। পুরনো বছরের জীর্ণতাকে বিদায় ও নতুন বছরকে ধারণ করতে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনেও ছিল রং বেরঙের নানা আয়োজন। লাঠি খেলা। বাঙালি কৃষকের জীবনে ক্রিকেট, ফুটবল খেলার প্রচলন না থাকলেও লাঠি খেলা ছিল বেশ জনপ্রিয়। তবে এই খেলা নিয়ে রাজধানীর শিল্পকলায় হাজির হলো সিরাজগঞ্জের একটি দল। লাঠি খেলা দেখাতে পেরে বেশ খুশি দলের প্রবীণ খেলোয়াড়রা। এটা খেলা আমার মনে একটা আনন্দ পাই, এই জন্য আমি খেলি, মানুষের একটা আনন্দ পাই, এই জন্য আমি খেলাটা শিখেছি। আমার কৃষকের মধ্যে এই খেলাটা আমাদের চলে, যেমন ছাত্র ফুটবল খেলে, ভলিবল খেলে, ক্রিকেট খেলে। লাঠি খেলাতে আমার কাছে বেশি ভালো লাগছে। এছাড়া চৈত্র সংক্রান্তিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল খেলা দেখতে শিশুদের নিয়ে আসেন অভিভাবকরা। পুতুলের নাচ ও কথা বলতে দেখে শিশুরা মুগ্ধ হয়ে এ খেলা উপভোগ করে। পুতুল নাচ দেখেছি, অনেক মজা লেগেছে। আমি আমার বাবা আর মার সাথে এসেছি। প্রথমবার আসলাম বাচ্চাদেরকে নিয়ে। এখানে লাঠি খেলা ছিল, নানা নাতি ছিল, তা পুতুল নাচ ছিল, সবকিছুই দেখেছি।
নাগরদোলা, পালাগান ও রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরও প্রদর্শিত হয় শিল্পকলা একাডেমির উন্মুক্ত মাঠে। গ্রাম বাংলার চিরায়িত সব সংস্কৃতি দেখে মুগ্ধ হন নগরবাসী। আমাদের আনন্দটা আরেকটু বেড়ে যায় যে একই সাথে আমরা আমাদের বসন্তকে বিদায় দিচ্ছি এবং সেই সাথে আমরা আমাদের নতুন বছরকে গরম করে নিচ্ছি। বাঙালি আপামর জনতা যেভাবে চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখে পদার্পণ করত এবং তারা প্রতিটা উৎসব পালন করতেন, চৈত্র সংক্রান্তির প্রাসঙ্গিকতা এখনো আছে। পুতুল নাচ বা গম্ভীরায় যে সংস্কৃতিগুলি হারিয়ে যাচ্ছিল সেই সংস্কৃতিগুলি তুলে নেওয়া হচ্ছে। চৈত্র সংক্রান্তির এসব আয়োজনের মাধ্যমে নতুন বছর বয়ে আনবে ন্যায়ের শক্তি আর সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘুড়ি উৎসব ও পূজা অর্চনা সহ নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে চৈত্র সংক্রান্তি। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুরাতন বছরকে বিদায় জানাতে বৃহস্পতিবার বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের নিচে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে নাচ গান পরিবেশন করেন শিল্পীরা। এ সময় হাজারো দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে কিন ব্রিজ এলাকা। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের। এ সময় বিভিন্ন বয়সী মানুষ বাদ্যের তালে তালে মেতে ওঠেন চৈত্র সংক্রান্তির উৎসবে। এদিকে বরিশালের জগদীশ সারস্বত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে খেয়ালি গ্রুপ থিয়েটারের উদ্যোগে আয়োজন করা হয় চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানের। এতে নাচ গান, কবিতা সহ নানা কর্মসূচিতে অংশ নেন স্থানীয় শিল্পীরা। এছাড়া সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও বান্দরবন সহ দেশের বিভিন্ন স্থানে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ছিল নানা আয়োজন। নেচে গিয়ে মহা আড়ম্বরে বছরটিকে বিদায় জানালো সারা দেশ। ইসমাত জাহান, সময় সংবাদ। রাজধানীর সৌন্দর্য বর্ধনের জন্য হাতিরঝিল ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন বৃহস্পতিবার সন্ধ্যায় নগরবাসীর জন্য আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়। ফোয়ারার মনোরম দৃশ্যের সঙ্গে বিভিন্ন রঙের খেলা আর সঙ্গীতের মূর্ছনায় এ সময় সৃষ্টি হয় ভিন্ন এক আবহ, যা দেখে চমৎকৃত হন দর্শনার্থীরা। প্রতিদিন সন্ধ্যা 7:30টায় ও রাত 9:30টায় এই শো দেখানো হবে, যা উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। তবে পহেলা বৈশাখে সন্ধ্যা 7:15, 8:15 ও 9:15টায় এই ফোয়ারা শো দেখানো হবে। প্রাণখোলা বিনোদনের একটা নতুন মাত্রা আমরা দেওয়ার প্রয়াস করেছি। এখানে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি আত্মার একটা সংযোগ আছে এবং আমাদের প্যাশন দিয়ে এই ফাউন্টেনটা করা, যেখানে আমরা বিভিন্ন বাঙালি এবং বাঙালিয়ানার বিভিন্ন ঐতিহ্য এবং সংস্কৃতি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চিত্রনায়ক শাকিব খানের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকেলে শাকিব খানের শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। এর আগে দুপুরে বুকে ও পেটে ব্যথা নিয়ে রাজধানীর ল্যাবেড হাসপাতালে ভর্তি হন শাকিব খান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয়। শাকিবের অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে যান তার স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে যান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক সহ সংশ্লিষ্ট আরো অনেকেই। ইনিশিয়ালি আমরা যেটা দেখছি তার ব্যথাটা ছিল, ভালোই ব্যথা ছিল, তো আমরা ব্যথা ইনজেকশন দিয়ে কিছুটা রিলিফ হওয়ার পর এখন ভর্তি হয়ে বাকি ইনভেস্টিগেশনগুলো করলে বোঝা যাবে আসলে ব্যথাটা কি কারণে হচ্ছে। আসছিল চেক আপ করতে, তো আসার পরে তার গ্যাস ফর্ম হয়, হ্যাঁ, এবং সে উইক, শরীরে অনেক উইকের কারণে হয়তো তাকে ডাক্তার বলছে একটু রেস্ট 2-1 দিন ই করার জন্য। এমনি মোটামুটি ভালো আছে, এখন কথাবার্তা বলতে আসলাম, সবকিছু ঠিক আছে। নতুন বছরকে স্বাগত জানাতে এশিয়াটিক ইএক্সপি, বাংলা লিংক ও বার্জার পেইন্টস এর উদ্যোগে রাজধানী সহ দেশের 6টি শহরের প্রায় 4 লাখ স্কয়ার ফিট আলপনা আঁকার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। একযোগে চট্টগ্রামের ডিসি হিল এলাকা, রাজশাহীর পদ্মার পাড়, খুলনার শিববাড়ি চত্বর, বরিশালের বঙ্গবন্ধু পার্ক রোড এবং ময়মনসিংহের টাউন হল চত্বরে এই কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, আলপনার রঙে নতুন বছরকে রাঙিয়ে শুরু হবে নতুন করে পথ চলা, যে পথে থাকবে না কোনো অশুভ শক্তি। 5 বছর ধরে শুধু রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আলপনা আঁকা হলেও এবারই প্রথম দেশের 6টি শহরে একযোগে কার্যক্রম শুরু হয়।
আজকের এই মহতী এবার আমরা খুব প্রাউড যে এই ইভেন্টটা যেটা হচ্ছে আজকে আলপনা আঁকা হচ্ছে ঢাকা ছাড়াও আরো 5টি বৃহৎ শহরে। আমি বিশ্বাস করি বাংলাদেশের আরো জেলায় উপজেলায় ক্রমাগত এটি ছড়িয়ে পড়বে, এই কারণে যে আমাদের বাঙালির স্বভাব হলো বাধা দিলে বাঁধবে লড়াই। নববর্ষ আমাদের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক অনুষ্ঠান, তার মধ্য দিয়ে আমরা অন্ধকারের শক্তির বিরুদ্ধে অবশ্যই আঘাত হানব, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আলপনা অঙ্কনের মধ্য দিয়ে যে প্রকৃতির বিভিন্ন রঙের সমাহার আমরা দেখতে পাই, আসুন আমাদের সেই রং দিয়ে আমরা আগামী দিনে এই নববর্ষে নতুনভাবে বাঙালির জীবনকে রাঙিয়ে তুলি এবং যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনাগুলোকে উন্মোচন করার সেই প্রত্যয় আবার আমরা বলিষ্ঠভাবে ধারণ করি। 1423 বাংলা বছরকে বিদায় জানাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় সুরের ধারার আয়োজনে এই অনুষ্ঠানে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, বিদায়ী বছরের সব গ্লানি ভুলে এগিয়ে যেতে হবে নতুন করে। সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মোকাবিলা করতে হবে সব অশুভ শক্তি। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশন করেন সুরের ধারার শিল্পীরা। দেশের বাইরের খবর। আফগানিস্তানে আইএসের অবস্থান লক্ষ্য করে শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। GBU-43 নামের এই বোমা মাদার অব অল বোমস হিসেবে মনে করা হয়। পারমাণবিক বোমার পর এটি সবচেয়ে শক্তিশালী বোমা। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এ বোমা ব্যবহার করল। বৃহস্পতিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে এ বোমা নিক্ষেপ করা হয় বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র শ্যান স্পাইসার। তবে এতে কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানানো হয়নি। 11,000 টন বিস্ফোরক বহনকারী ওই বোমা MC-130 যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয়। বোমাটি যে জায়গায় আঘাত হানে তার চারপাশে 300 মিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্ফোরিত হয় বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানে মার্কিন ও আন্তর্জাতিক বাহিনীর প্রধান জানান, বোমাটি আইএসের সুড়ঙ্গ ও বাংকার লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, আইএসের বিরুদ্ধে অভিযানে বাধা দূর এবং নিজেদের আক্রমণ বজায় রাখতে এটাই সবচেয়ে কার্যকর অস্ত্র। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। ডিপিএল এর দ্বিতীয় দিনে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 7 উইকেটে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে তারুণ্য নির্ভর গাজী গ্রুপ ক্রিকেটার্স। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 220 রান সংগ্রহ করে মোহামেডান। জবাব দিতে নেমে মাত্র 37 ওভারে 7 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় গাজী। ঐতিহ্য আর ট্রফির পাশে নিজেদের নামের বদৌলতে ঘরোয়া ক্রিকেটে মোহামেডান অতি পরিচিত নাম। দেশীয় ক্রিকেটের এক ঝাঁক পরিচিত মুখ দলে ফিরিয়ে এবারও শক্তিমত্তা জানান দিচ্ছিল দলটি। সে দলটি কিনা নাসির বিজয়দের নিয়ে গড়া তারুণ্য নির্ভর গাজীর কাছে হেরে বসবে, তাও 7 উইকেটের বিশাল ব্যবধানে, সেটি কে জানত। দুঃসংবাদের শুরুটা হয় মাঠে নামারও আগে। ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচ নিষেধাজ্ঞার খড়গ ঝুলছিল ক্লাবটির অধিনায়ক তামিম ইকবালের উপর, আর তাতেই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দলের সেরা ব্যাটসম্যানকে হারাতে হয় মোহামেডানের। মাঠে নেমে টস ভাগ্যেও হারতে হয় ক্লাবটিকে। তবে বিকেএসপির ফ্ল্যাট উইকেটে নাসির হোসেন ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান মোহামেডানকে। ব্যাটিংয়ে নেমে মাত্র 26 রানে ওপেনার সৈকত আলীকে হারায় মোহামেডান। শুরুর বিপর্যয়ে কাটিয়ে উঠতে পারেননি রনি তালুকদার কিংবা রকিবুল হাসানরাও। ফলে দলীয় মাত্র 78 রানে টপ অর্ডারের 4 ব্যাটসম্যানকে হারাতে হয় ক্লাবটির। পঞ্চম উইকেটে 118 রান যোগ করেন আফগান রহমত শাহ ও মেহেদি মিরাজ। রহমত শাহ খেলেন 78 রানের ইনিংস। তবে তার ব্যাটিং নৈপুণ্যের চেয়ে গাজীর ফিল্ডারদের অবদানই তাতে বেশি। সব মিলিয়ে মোট 7 বার জীবন ফিরে পান এই আফগান তরুণ। 52 রানের ঝলমলে ইনিংস খেলেন সম্প্রতি জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে ওঠা মেহেদি মিরাজও। 221 রানে জয়ের লক্ষ্যে নেমে দলীয় 10 রানে ফিরে যান জহুরুল ইসলাম। নিজের নামের পাশে তখন মাত্র 1 রান। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা মইনুল সংগ্রহ করেন মাত্র 2 রান। তবে আনামুলের সঙ্গে নাসির হোসেনের 54 রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে গাজী। আনামুল সাজঘরে ফেরেন 54 রানে।
ভারতীয় ব্যাটসম্যান পারভেজ রসুলকে সঙ্গে নিয়ে অধিনায়ক নাসির দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অপরাজিত 106 রানের একটি সময়োচিত ইনিংস খেলে দলে জয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া নাসির হোসেন জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চৈত্রের বিদায়ী সূর্যে নতুন বছরের আগমনী বার্তা। মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন। সার্বজনীন উৎসবে মেতে ওঠার অপেক্ষা। শিল্প নষ্ট করে সংস্কৃতির অগ্রযাত্রা থামানো যাবে না। চট্টগ্রাম চারুকলার শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠ। রংতুলির আঁচড়ে আবারও ফুটে উঠেছে সেই দেয়ালচিত্র। হাতিরঝিলে গীতিময় ঝর্ণা ও মুক্ত মঞ্চের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, দেশবাসীর জন্য নববর্ষের উপহার। প্রথমবারের মতো এনবিআর-এর হালখাতা উৎসবে করদাতাদের ব্যাপক সাড়া। আদায় হলো 500 কোটি টাকার বেশি রাজস্ব। এবং দুর্নীতির 2 মামলায় বিচারকের বিষয়ে বেগম জিয়ার আইনজীবীদের আপত্তি নাকচ করে উচ্চ আদালতের সিদ্ধান্ত আনার নির্দেশ। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16240 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16240 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।